ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে এসইও আসলে কি। এসইও কি? এসইও ফুল ফর্ম হচ্ছে গিয়ে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন এখন কোনগুলা, বা এটার অপটিমাইজেশনটা আবার কি, মানে এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। সো সার্চ ইঞ্জিন কোনগুলো আমাদের, আমরা মানে কোনো কিছু সার্চ করার জন্য যে ওয়েব, মানে একটা কিছু পোর্টাল আছে যেগুলো হচ্ছে গিয়ে আমরা কোনো কিছু সার্চ করার জন্য ইউজ করে থাকি। যেমন কি আছে, গুগল আছে, ইয়াহু আছে, বিং আছে, ইয়ান্ডেক্স আছে, ডাক ডাক গো আছে। এগুলোতে কি করে? এগুলোতে হচ্ছে গিয়ে মানুষ গিয়ে সার্চ করে। কি সার্চ করে? ধরেন আমি, ফর এক্সাম্পল, আমি একটা ধরেন ঘড়ি কিনবো। আচ্ছা, এখন তো দেখতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি। জি ভাইয়া। হ্যাঁ, কথা মানে মাইকটা ডিসেবল হয়ে গেছে, যাই হোক। তো ধরেন আম, একটা মানে আসলে সার্চ ইঞ্জিনে মানুষ কি করে? কোনো কিছু প্রয়োজন হলে বা কোনো কিছু ইনফরমেশন জানার প্রয়োজন হলে, কোনো কিছু দেখতে হলে, খুঁজে পেতে সার্চ ইঞ্জিন ইউজ করে। সো ধরেন আমি একটা ঘড়ি কিনবো এখন, আহ, তো এর জন্য আমি কি করব? কোথায় ভালো ঘড়ি পাওয়া যায়, দাম কত, এগুলো অ্যানালিসিস করবো না? তো অ্যানালিসিস কি করার জন্য কি করব? সার্চ ইঞ্জিনে সার্চ করব, যে ধরেন ওয়াচ প্রাইস ইন বাংলাদেশ লিখে আমি ধরেন সার্চ করব। তখন গুগলে লিখে সার্চ করার পরে গুগল আমাকে অনেকগুলো কি রেজাল্ট শো করেছে। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, মানে যেসব ওয়েব পেজ হচ্ছে গিয়ে ধরেন এই ঘড়ির সাথে রিলেটেড, সেই সব পেজগুলো সে আমাকে শো করার চেষ্টা করেছে। তাহলে ধরেন আমি এই ধরেন দারাজ.com-এ যাই, দেখি কি কি ঘড়ি আছে। সো এরপরে ধরেন আমি ঘড়িগুলো দেখবো, দেখার পরে যেটা পছন্দ হবে আমি অর্ডার করব, আমার কাছে হোম ডেলিভারিতে চলে আসবে। সো মোট কথা হচ্ছে গিয়ে কোনো কিছু খুঁজে বের করার জন্যই আসলে সার্চ ইঞ্জিন সৃষ্টি হয়েছে। যদি আমরা সার্চ ইঞ্জিনের হিস্টোরির দিকে তাকাই, প্রথম সার্চ ইঞ্জিন, মানে যদি একটু হিস্ট্রিটা জানি, হিস্ট্রিটা আমাদের জানা উচিত, ইন্টারেস্টিং স্টোরি। সো সার্চ ইঞ্জিনের হিস্ট্রি হচ্ছে লাইক, মানে প্রথম সার্চ ইঞ্জিন কে এনেছিল আমরা কি জানি? বা প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি? আচ্ছা, জানি না। সো প্রথম সার্চ ইঞ্জিনের নাম হচ্ছে কি ইয়াহু। সো যখন ইন্টারনেট আবিষ্কার করা হয়, ইন্টারনেট যখন আবিষ্কৃত হলো, তখন কোনো কিছু খুঁজে পাওয়া আসলে খুবই মুশকিল একটা ব্যাপার ছিল। মুশকিল বলতে হচ্ছে কি, অর্গানাইজ ছিল না কোনো কিছু। এখন ধরেন আপনি কোনো কিছু খুঁজে পাওয়ার ব্যাপারটা সার্চ ইঞ্জিন ছাড়া কল্পনা করেন তো, খুবই কিন্তু ডিফিকাল্ট। কারণ আপনি তাহলে একটা ওয়েবসাইটের নাম জানতে হবে, নাম জেনে হচ্ছে গিয়ে মানে ওইটা টাইপ করতে হবে, এরপরে গিয়ে আপনি ওই ওয়েবসাইটটা খুঁজে পাবেন, বা খুঁজে নাও পেতে পারেন। একটা জিনিস ধরেন আপনি পার্টিকুলারলি সার্চ করতেছেন, কোন ওয়েবসাইট বা কোন কোন জায়গায় এটা পাওয়া যায় সেটা আপনি জানেন না। সো ইটস ভেরি ডিফিকাল্ট। সার্চ ইঞ্জিন ছাড়া আসলে ইন্টারনেট কল্পনাও এখন করা যায় না, মানে অসম্ভব একটা ব্যাপার ইন্টারনেট ইউজ করা।
সো তখন ইয়াহুর যে মানে দুজন ওনার যারা মানে ইয়া আছে, তারা চিন্তা করলো যে মানে এই জিনিসটাকে কিভাবে অর্গানাইজ করা যায়। তো তখনই কি করলো, ইয়াহুর মানে একটা ডিরেক্টরি তারা ওপেন করলো। মানে এটা তখনকার এখনকার নর্মাল যে সার্চ ইঞ্জিন ওইটার মতো না। ডিরেক্টরি বলতে হচ্ছে কি যেখানে কি বিভিন্ন মানে ক্যাটাগরি ইনফরমেশন লিস্ট করা থাকে, তারা একটা ম্যানুয়ালি ডিরেক্টরি বানিয়ে সেটাতে সব ম্যানুয়ালি খুঁজে খুঁজে মানে তাদের ক্যাটাগরি ওয়াইজ লিস্ট করা শুরু করলো। সো যেহেতু তারা মানুষকে হেল্প করছে, তারা মানে কিছুদিনের মধ্যে হিউজ পপুলারিটি গেইন করলো, এবং মানুষ টাকা দিয়ে হলেও তার মানে যেহেতু সবাই ওইখান থেকেই মানে তাদের সবকিছু খুঁজে নিচ্ছে, মানুষ টাকা দিয়ে হলেও তাদের ডিরেক্টরিতে লিস্ট পেতে মানে লিস্টিং পেতে চাইতো, মানে লিস্ট হতে চাইতো। ঠিক আছে। সো কিছুদিনের মধ্যেই তারা অনেক পপুলারিটি গেইন করলো। 96 মানে এটা হচ্ছে কি 92 এর কাছে, 93 94 এর মধ্যে তারা হিউজ পপুলারিটি গেইন করলো ইয়াহু। সো তারা এতটাই পপুলারিটি গেইন করলো, এতটাই টাকা কামানো শুরু করলো, মানে তারা ওইটা দিয়ে ওই মানে আরো অনেকগুলো বিজনেস করা শুরু করলো। যেমন ইয়াহু ওয়েদার, ইয়াহু স্পোর্টস, ইয়াহু সম্পর্কে, ইয়াহু মেইল। আমার জীবনের প্রথম মেইল হচ্ছে ইয়াহু মেইল। ঠিক আছে। তারপরে নানা জায়গায় ইনভেস্ট করা শুরু করলো। তো তারা মানে বিশাল একটা কোম্পানিতে মানে পরিণত হলো, রাতারাতি মাল্টি বিলিয়নিয়ার তারা হয়ে গেল। সো বাট তাদের সিস্টেমটা ছিল ম্যানুয়াল। ম্যানুয়াল কিভাবে, মানে ম্যানুয়াল হচ্ছে গিয়ে তার ওই মানে তাদের ওয়েবসাইটে হচ্ছে গিয়ে ম্যানুয়ালি ডাটা এন্ট্রি করতে হতো। ঠিক আছে। যেমন গুগল কি, গুগল হচ্ছে গিয়ে টোটালি অটোমেটেড একটা সিস্টেম। এআই এআই দিয়ে চলা একটা সিস্টেম, মানে পুরো ফুললি অটোমেটেড আমি বলবো না, বাট প্রায় 80 to 90% অটোমেটেড গুগলের সিস্টেমটা। সেমি অটোমেটেডও বলতে পারি। এখানে ম্যানুয়ালি অনেক কাজ হয়, বাট সিস্টেমটা মানে র্যাঙ্কিং সিস্টেমটা বাট মানে পুরোপুরি অটোমেটেড, মানে এটা পুরোপুরি চলে হচ্ছে অ্যালগরিদম দিয়ে। এরপরে যেটা হলো 2000 সালে সার্জে ব্রাউন আর ল্যারি পেজ তারা গুগল ক্রিয়েট করলো 2001 সালের কথা মেবি। সো গুগল ক্রিয়েট করে মানে তারা একটা অটোমেটিক সিস্টেম নিয়ে আসলো। অটোমেটিক সিস্টেমটা যেহেতু সিস্টেমটা অটোমেটিক মানে, আর প্লাস হচ্ছে গিয়ে দেখেন গুগলের পেজটা আপনাদের দেখায় আর ইয়াহুর পেজটা দেখায়। গুগলের এটা কি, গুগল ইজ ভেরি সিম্পল, একদম সিম্পল। দে অনলি ফোকাসড অন কি সার্চ ইঞ্জিন, আর কিছুই নাই তেমন একটা। এই যে মেইল আছে, ইমেজ আছে, আর খুব একটা মানে আর আর কিছু কিছু সার্ভিস তাদের এখানে আছে, বাট দে আর টোটালি ফোকাসড অন সার্চ। আর ইয়াহু মানে এটার কনটেক্সটে ইয়াহু কি, ইয়াহু মানে নট অনলি সার্চ ফোকাসড, ইয়াহু হচ্ছে গিয়ে মানে ভ্যারাইটি অফ থিং। ইয়াহু ওয়েদার, ইয়াহু স্পোর্টস, নিউজ, ফাইন্যান্স, আরো বহুত মেইল আর বহুত কিছু আছে। সো দে আর নট ফোকাস। তো গুগল এই চান্সটাই নিয়ে অনলি সার্চ ইঞ্জিন ফোকাসড একটা সার্ভিস তারা নিয়ে আসলে, এবং যেটা হচ্ছে গিয়ে ফুললি অটোমেটেড। এখন এই অটোমেশনে তারা পপুলারিটি গেইন করলো, বাট তারা ইয়াহুর কাছে প্রস্তাব দিল যে মানে তোমরা এই অটোমেটিক সিস্টেমটা আমাদের থেকে কিনে নাও। মানে বিনিময় হচ্ছে গিয়ে মানে তারা $2 মিলিয়ন চাইলো, অনলি $2 মিলিয়ন। সো ইয়াহু লাইক ততদিনে অনেক স্ট্যাবলিশ একটা কোম্পানি, বিশাল কোম্পানি, তারা পাত্তাই দিল না। এই বাচ্চা দুটো ছেলে হার্ভার্ডের, ওরা গুগল কি করবে। বাট কিছুদিন পরে দেখা গেল যে তারা গুগল এমন ভাবে পপুলার হওয়া শুরু করলো, মানে অটোমেটিক সিস্টেম হওয়ার কারণে মোর অ্যাকুরেট, লাইক গুগলের অ্যান্সার ওয়ার্ল্ডের সব থেকে অ্যাকুরেট, গুগলের মানে রেজাল্ট সব থেকে অ্যাকুরেট। সো আমরা এর জন্য গুগল এখন চোখ বন্ধ করে ট্রাস্ট করি। তো এরপরে রাতারাতি মানে ইয়াহু হারিয়ে যেতে শুরু করলো, মানে ইয়াহু পপুলারিটি পড়তে 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 একদম তলানিতে যাওয়া শুরু করলো।
সো ইয়াহু তখন বুঝতে পারলো যে আসলে তারা অনেক বড় ভুল করে ফেলেছে। ইয়াহু আসলে একটা বোকা কোম্পানি, মানে বোকা মানে আসলে মানে তাদের ম্যানেজমেন্ট আসলে তাদের ইগো বেশি। সেই ইগোর কারণে ফার্স্টে তারা পাত্তা দেয় নাই। এখন সেকেন্ডে তারা মানে যে দেখলো যে তাদের অবস্থা খারাপ, তখন তারা কিনতে গেছে, তার $10 মিলিয়ন অফার করলো। বাট তখন গুগলের এমন অবস্থা, তখন গুগল বললো না আমরা আর সেল করবো না, আমাদের কোম্পানি আমরা আর সেল করবো না, এখন গুগল আমরাই ইয়া করা শুরু মানে করবো। সো ইয়াহু দেখলো যে তাদের ম্যানুয়াল সিস্টেম আর চলছে না, তারা অটোমেটিক সিস্টেম নিয়ে আসলো, অ্যালগরিদমিক সিস্টেম তখন নিয়ে আসার চেষ্টা করলো। বাট তারা কোনোভাবেই এখনো পর্যন্ত আজ পর্যন্ত গুগলের ধারে কাছেও যেতে পারেনি সার্চ ইঞ্জিনে, মানে সার্চ ইঞ্জিনে। ইউটিউব মানে কেনারও, ফেসবুক ইউটিউব কেনারও মানে ইয়ার সামনে অপরচুনিটি ছিল। তারা মানে প্রত্যেকবারই $1-2 মিলিয়ন জন্য মানে প্রত্যেকটা অপরচুনিটি বিসর্জন দিয়েছে, তারা অপরচুনিটি গুলো নেয় নাই। ফেসবুক তাদের অপরচুনিটি এসেছিল $10 মিলিয়ন কেনা, $10 মিলিয়ন, বাট তারা 8 মিলিয়ন বলেছিল, জোকারবার্গ দেয় নাই, দ্যাটস ওয়াই হচ্ছে কি ফেসবুক তারা কিনেও নাই। চিন্তা করেন আজকে যদি ইয়াহুর মানে ফেসবুক তাদের মালিকানা থাকতো, তারা কতটা মানে ওয়ার্ল্ডের সব টপ কোম্পানিগুলোর মালিক থাকতো বা টপ প্রোডাক্টগুলোর মালিক থাকতো। বাট তারা বোকামি করে ইউটিউবে নেয় নেই, ফেসবুকে না নেই। এখন ইয়াহুকেও মানে ইয়াহুই কেউ কিনে না, মানে তাদের যে অবস্থা, ইয়াহুকেই কেউ কিনে না এখন, এমন একটা অবস্থা দাঁড়িয়েছে। সো হোয়াট এভার, মোট কথা হচ্ছে গিয়ে মানে কোনো কিছু সার্চ করার প্রয়োজনে এই সার্চ ইঞ্জিন আসলে খুঁজে পাওয়ার জন্যই সৃষ্টি হয়েছে। আলিবাবার নাম আমরা শুনেছি, আলিবাবা। আচ্ছা, আলিবাবার মালিক কে? জ্যাক মা। এটাও কিন্তু ইন্টারেস্টিং একটা স্টোরি। মানে আলিবাবা মানে জ্যাক মা একবার রাত্রেবেলা তার ইচ্ছা হলো কোল্ড ড্রিঙ্কস খাবে, ঠিক আছে, 96 এর স্টোরি, মানে কোল্ড ড্রিঙ্কস খাবে। ই কমার্স কিভাবে এলো আসলে, মানে আলিবাবা কিভাবে সৃষ্টি হলো? কিন্তু সে অনলাইনে সার্চ করে কোনো কোল্ড ড্রিঙ্কস মানে সেল করে এমন কাউকে পেল না। তো তখন থেকেই তার মাথায় আসলো যে মানে অনলাইনে আসলে কেউ কিছু সেল করতেছে না। সো আমি যেহেতু সার্চ করতেছি, এরকম অনেকেই সার্চ করতেছে, বাট তারা পাচ্ছে না। মানে এই জন্য জ্যাকমা কিনে আসলে আলিবাবা সৃষ্টি করে, যেখানে সে চিন্তা করলো যে মানে আমি দুনিয়ার এমন কিছু নাই যে যেখানে সেল হবে। এখন হচ্ছে আলিবাবা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট ই কমার্স। সো ওইটাও কিন্তু সার্চ থেকেই আসছে, আইডিয়াটা সার্চ থেকে, সার্চ করে সে পায় নাই, মানে কেউ তখন ইন্টারনেটে সেল করতেছিল না। সো প্রসেসটা হচ্ছে এইটাই। আর এখন অপটিমাইজেশনটা কি? অপটিমাইজেশন হচ্ছে গিয়ে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অপটিমাইজেশন যে কোনো একটা ওয়েব পেজকে যে কোনো একটা ওয়েব পেজকে গুগলের র্যাঙ্কে না, টপ র্যাঙ্কে আনার যে প্রসেসটা, নট অনলি র্যাঙ্কে এখন ধরেন আমি একটা ওয়েবসাইট খুললেও আমার ওইটা র্যাঙ্কে আসবে, বাট কততম র্যাঙ্কে আসবে, কততম পৃষ্ঠায়, সেটাই ব্যাপার। টপ র্যাঙ্কে নিয়ে আসার যে প্রসেসটা, সেটাই কি? সেটাই হচ্ছে গিয়ে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যে প্রসেস ফলো করে অপটিমাইজ করলে একটা সাইট গুগলের ফার্স্ট পেজ তথা টপ র্যাঙ্ক, টপ 5-এ আসবে, টপ র্যাঙ্কে আসবে, সেটাই হচ্ছে গিয়ে এসইও। এখন অমনি তো র্যাঙ্কে এসে লাভ নাই, র্যাঙ্কে এসে লাভ নাই কেন? ধরেন বাংলাদেশ ফুটবল খেলে না, বাংলাদেশ তো ফুটবল খেলে, এখন ফুটবল ওয়ার্ল্ডে খেলে 205টা দেশের মতো, মানে 205টা দেশের মতো খেলে আর কি ফুটবল। তো এখন বাংলাদেশে তো র্যাঙ্কে আছে, বাংলাদেশের র্যাঙ্ক কত? 185। ওই র্যাঙ্কে থেকে কি লাভ আছে? র্যাঙ্কে থাকলে কি কেমন থাকতে হবে? ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, নেদারল্যান্ড এদের মতো থাকতে হবে। ওই আমার 185তম র্যাঙ্কে খেলে তো লাভ নাই। সো ঠিক তেমনি ভাবেই আপনি যদি অ্যাকচুয়ালি কাস্টমার পেতে চান এবং আপনার ওয়েবসাইটে ভিজিটর পেতে চান, এসইও করার মেইন উদ্দেশ্য হচ্ছে গিয়ে মানে আপনার সাইটে
পটেনশিয়াল ভিজিটর বা পটেনশিয়াল কাস্টমার আপনার ওয়েবসাইটে নিয়ে যাওয়া, মানে যে অপটিমাইজ করে সাইটটা উপরে আসলে কি হবে, যারা ধরেন এই যে ঘড়ি সার্চ করতেছে তারা যাতে, বা যে কোনো কিছু সার্চ করছে তারা যাতে আপনার সাইটটা পায়, পেয়ে আপনার সাইটে গিয়ে একটা অ্যাকশন নেয় অথবা পারচেস ডিসিশন মেক করে। সো এই প্রসেসটার নামই হচ্ছে গিয়ে এসইও, সাইটকে টপ র্যাঙ্কে নিয়ে আসে, এবং এসইওর মেইন উদ্দেশ্য হচ্ছে গিয়ে ভিজিটার বা ট্রাফিক জেনারেট করা, এবং সেটা ফুললি অর্গানিক্যালি। এসইও করতে টাকা লাগে, কিন্তু ধরেন সেটা সার্চ ইঞ্জিনকে দিতে হয় না, এটা টোটাল অর্গানিক। আচ্ছা, একটু তাহলে স্লাইডে আসি, ব্যাপারটা দেখি কি আছে। স্যার আজকে আমরা কিছু ফান্ডামেন্টালস দেখবো, ঠিক আছে? এসইও ফান্ডামেন্টালস, ফান্ডামেন্টালস গুলো কি কি? সেটা হচ্ছে পেইড ভার্সেস অর্গানিক সার্চ, কোনটা পেইড কোনটা অর্গানিক, হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্ক, কিভাবে কাজ করে, কিওয়ার্ডস, কিওয়ার্ড কি, কিওয়ার্ড গুলোর টাইপ কি, এটার কাজ কি, আর SERPs, তার মানে হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস। এটার টাইপ গুলো কত টাইপ আছে, কি কি টাইপ আছে, সেগুলো আমরা আজকে জানবো। সো প্রথমে আমরা সার্চ ইঞ্জিন দেখি, মানে সার্চ ইঞ্জিন ইয়াটা কি, মানে ফর্মালি কি বলা আছে, the process of getting traffic from the free organic editorial or natural search results on search engines. SEO কি? The process of getting traffic from free organic editorial or natural search results on search engines, মানে সার্চ ইঞ্জিন থেকে ন্যাচারাল ট্রাফিক জেনারেট করার ওয়েটাই হচ্ছে গিয়ে এসইও। সো এখন অর্গানিক কি আর পেইড কি, বা অর্গানিক কোনগুলো আর পেইড কোনগুলো, সেগুলো আমাদের অবশ্যই জানতে হবে। অর্গানিক রেজাল্ট কোনগুলো, পেইড রেজাল্ট কোনগুলো। সো অর্গানিক হচ্ছে কি যেটা ন্যাচারালি আসে, যেটা সার্চ ইঞ্জিন মানে যে র্যাঙ্কটা আমাকে দেয় সেটাই হচ্ছে গিয়ে অর্গানিক। ফর এক্সাম্পল এই যে এইগুলো হচ্ছে গিয়ে টোটালি অর্গানিক রেজাল্ট, এটার জন্য আমার কোনো টাকা পয়সা খরচ করতে হয়নি, অনলি অপটিমাইজেশন করতে হয়েছে। যারা যারা র্যাঙ্কে আসছে তাদের কোনো সার্চ ইঞ্জিনের জন্য টাকা পয়সা খরচ করতে হয় না, এটাই হচ্ছে গিয়ে অর্গানিক রেজাল্ট। এবং এসইও যারা আমরা করব বা করি, তাদের টার্গেটই থাকে অর্গানিক ফ্রি ট্রাফিক জেনারেট করা, ঠিক আছে? পেইড কোনগুলো, ধরেন পেইড কোনগুলো দেখেন, যেগুলা যেসব রেজাল্ট মানে সার্চ ইঞ্জিনে আসার জন্য টাকা খরচ করতে হয় সেগুলোই পেইড। পেইড কিভাবে বুঝবো, দেখেন এখানে স্পন্সরড লেখা। সো সার্চ ইঞ্জিনের টপে আসার জন্য এই যে এগুলাই কি, এগুলাই হচ্ছে গুগল অ্যাডস। তো গুগল অ্যাডস এ টাকা দিতে হয়েছে না, টাকা কি দিতে হয়েছে গুগলে? জি ভাইয়া। তো এগুলাই হচ্ছে গুগল অ্যাডস, সো এগুলাই হচ্ছে কি আপনার পেইড রেজাল্ট বলে এগুলাকে। সো মোট কথা হচ্ছে গিয়ে মানে যেখানে স্পন্সর লেখা দেখবেন সেগুলোই বুঝবেন, ইন্টারনেটে যেখানে স্পন্সর লেখা দেখবেন বা অ্যাড লেখা দেখবেন সেগুলোই কি, সেগুলোই হচ্ছে পেইড অ্যাড, পেইড রেজাল্ট। আচ্ছা দেখেন এখানে টপে আছে, আবার নিচেও পাবেন।
অনেক রেজাল্ট থাকে। ভাইয়া জি বলে। ভাইয়া একদম লাস্টের যে রেজাল্টটা আসে সেটাতে কি মানে ক্লিক হয়, মানে যায় কেউ? মানে ফার্স্ট পেজে? না, ফার্স্ট পেজে না, এই যে আপনি স্ক্রল করতেছেন একদম লাস্টের দিকে যাচ্ছেন, তো ওখানে কি আসলে ঢোকা হয় বা ট্রাফিক যেভাবে আসে ওভাবে কি আসে? না, খুব একটা না, আসেই না বলতে গেলে। তাও এখন আবার কিছুটা আসে, কারণ আগে ছিল হচ্ছে গুগলের কি ছিল, আগে ছিল হচ্ছে কি ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ, ফোর্থ পেজ, এরকম ছিল না। এখন তারা ওই জি। ব্যাপারটাই রাখে নাই। এখন তারা নিয়ে আসছে হচ্ছে কি ইনফিনিটি স্ক্রল। ইনফিনিটি স্ক্রল মানে হচ্ছে গিয়ে ফেসবুকের মতো, দেখেন এই যে এখানেও আছে স্পন্সর, ঠিক আছে? ফেসবুকের মতো বা সোশ্যাল মিডিয়ার মতো আপনি স্ক্রল করতে থাকবেন, মানে এটা শেষ হবে না। এই যে দেখেন থার্ড, মানে নিচেও প্রচুর স্পন্সর অ্যাড আসে, এই যে স্পন্সর। এত নিচে স্পন্সর গুলো কিভাবে আসে? ওগুলো তো প্রথমে আসার কথা না? না, ওই যে যারা ধরেন মানে টাকা পয়সার উপর ডিপেন্ড করে আর কি। টাকা পয়সা, রিলেভেন্স, অনেক কিছু ডিপেন্ড করে। ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, যাদের মানে ইনফ্যাক্ট কোয়ালিটি, সবকিছুর উপর ভিত্তি করে আর কি আসে। সো হোয়াট এভার, এগুলো হচ্ছে পেইড রেজাল্ট। এখন অর্গানিক আর পেইড এর মধ্যে কিছু পার্থক্য আছে, আবার কিছু মিলও আছে, ঠিক আছে? সো এই যে আবার অর্গানিক কোনগুলো, যে এইগুলো হচ্ছে কি অর্গানিক। গুগলে এরা খুব বেশ ভালোই টাকা খরচ করে, মানে আম, আমার মানে উপরে আসার মানে আমার কারণটা কি, উপরে আসতে চাওয়ার কারণটা কি? কারণ মানে যারা হচ্ছে কি ফ্লাইট টিকিট খুঁজতেছে, আমি যদি অ্যাড দিয়েও সেল করতে পারি, এই ক্ষেত্রেও কিন্তু মানে ভালো একটা প্রফিট আসে। আচ্ছা হোয়াটএভার। তো পার্থক্যগুলো আগে দেখি, পেইড ভার্সেস অর্গানিক সার্চ। অর্গানিক কি রেজাল্টস টেক টাইম, অফেন উইক, মান্থস এন্ড সামটাইম ইয়ার্স। আর পেইড কি নেয়ার ইনস্ট্যান্ট রেজাল্ট এন্ড অফেন ইন মিনিটস। সো অর্গানিক এসইও সম্পর্কে আমরা জানি মোটামুটি, যাদের একটু ধারণা আছে, তা আমরা সবাই জানি যে এসইও তে অর্গানিক রেজাল্ট আনতে অনেক সময় লাগে। এসইও ইজ এ লং টার্ম গেম, ঠিক আছে? এসইও ইজ এ লং টার্ম, ভেরি লং টার্ম গেম। এইটাতে শর্ট রেজাল্ট আশা করা যায় না, বা শর্ট মানে ওই যে এক মাসে আমি এসইও সব করে ফেলবো, ব্যাপারটা এরকম না। আবার প্লাস হচ্ছে গিয়ে এটা এমনও না যে এক বছর ধরে করলেন এরপর আর করার দরকার নেই। এটা একটা লং টার্ম কন্টিনিউয়াস প্রসেস, এটা করে যেতে হয়, করে যেতে হয়, অপটিমাইজ করে যেতে হয়, করে যেতে হয় এবং করে যেতে হয়, ঠিক আছে? উইক, মান্থ, ইয়ার, মানে 2 ইয়ার, 5 ইয়ারও মানে রেজাল্ট আসতে এত টাইম লাগে না, বাট আপনার এটা সব সময় মানে করে যেতে হবে, মানে ইট ডিপেন্ডস অন কম্পিটিশন। আর পেইড কি, পেইড হচ্ছে কি নিয়ার ইনস্ট্যান্ট। আপনি টাকা দিবেন, গুগল অ্যাডসে যাবেন, একটা অ্যাড সেট আপ করবেন, তারপরে ক্লিক এন্ড রান দিবেন, ব্যাস অ্যাড রান করা শুরু হয়ে যাবে এবং আপনার রেজাল্ট আসা শুরু হয়ে যাবে। আচ্ছা, সেকেন্ডটা কি, ট্রাফিক ইজ ফ্রি বাট রিকোয়ার্স রিসোর্সেস এন্ড টাইম ইনভেস্টমেন্ট। যেটা বললাম, ট্রাফিকটা ফ্রি, কিন্তু এটার জন্য আপনার রিসোর্স লাগবে। রিসোর্স কি কি লাগবে? যেমন আপনার কন্টেন্ট লাগবে, আপনার আর্টিকেল লাগবে, কন্টেন্ট রাইটার লাগবে, একজন ভালো ডেভেলপার লাগবে, ঠিক আছে? এমনি আপনার টাকা খরচ করতে হবে, আপনার টাকা খরচ করতে হবে রিসোর্সের পিছে। তারপর আপনার টাইম ইনভেস্টমেন্ট করতে হবে, কাজ করতে হবে। সো প্রচুর আপনার সব রিসোর্স গুলোই লাগবে। সো ওই রিসোর্স গুলো অ্যাকোয়ার করতে আপনার টাকা লাগবে, ঠিক আছে? বাট এইটার রেজাল্ট যেটা পাবেন সেটা হচ্ছে গিয়ে আনলিমিটেড, মানে ওইটা পেতেই থাকবেন, পেতেই থাকবেন, পেতেই থাকবেন। সো কত পেতে পারেন সেটা আমি দেখাবো, বা একটা এসইও করলে আসলে তার ইমপ্যাক্টটা কি হয় একটা কোম্পানির উপরে, বা তাদের কত টাকা সেভ হয় অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে, সেটা আমি দেখাবো, ঠিক আছে? আচ্ছা, সো পেইড এর ক্ষেত্রে কি আছে, ট্রাফিক ইজ পেইড, পে পার ক্লিক, পিপিসি,
অনেক কস্ট পার ক্লিক কিওয়ার্ড বেসিস, এটা পে পার ক্লিকে চলে। মানে এই যে বাজেটটা আমরা গুগলে দিয়েছিলাম, একটা ক্লিক করলাম এইখান থেকে কিন্তু অ্যাডভার্টাইজারের একটা টাকা কিন্তু কেটে নিয়ে গেছে গুগল। এটাই হচ্ছে গিয়ে পেপার ক্লিক। আর যেটা যত টাকা কেটেছে ওইটাই হচ্ছে কস্ট পার ক্লিক। ঠিক আছে, এই যে এই পেজটা মানে এই যে 3 নম্বরে আসছে, র্যাঙ্কে কি এমনি এমনি আসছে? জীবনেও এমনি এমনি আসে নাই। দেখেন এখানে কি করতে হয়েছে, অপটিমাইজ করতে হয়েছে, কন্টেন্ট দিতে হয়েছে, তারপরে প্রাইস দিতে হয়েছে, তারপরে দেখেন আরো যা যা লাগে, তারপরে ইন্টারনাল লিঙ্কিং, অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল, অনেক কিছু করতে হয়েছে, তারপরে গিয়েই কিন্তু এই পেজটা র্যাঙ্কে আছে। মোট কথা হচ্ছে গুগলকে বুঝাতে হয়েছে যে আমার এই পেজটা ঘড়ির সাথে রিলেটেড। এইটা যদি আপনি ঠিকঠাক মতো বুঝাতে পারেন তখনই গিয়ে কি হবে, আপনার পেজটা র্যাঙ্কে আসবে। আচ্ছা, অর্গানিকের হচ্ছে কি ROI is harder to measure but often improves over time। ROI মানে কি? রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এখন এই যে আপনি ইনভেস্টমেন্ট করতেছেন, আসলে যে রেজাল্ট যে আসবেই এটার কিন্তু কিন্তু মানে কোনো গ্যারান্টি নেই। বাট প্লাস হচ্ছে কি কবে আসবে, কতদিন পর্যন্ত আপনি ইনভেস্টমেন্ট করে যেতে হবে, এরকম কিন্তু কোনো গ্যারান্টি আপনার কাছে নাই। কবে নাগাদ আপনি রিটার্ন পাওয়া শুরু করবেন এইটারও কোনো মানে টাইম ফ্রেম নাই। আর পেইডের ক্ষেত্রে কি আছে, পেইড হচ্ছে ROI is much easier to measure but can stagnate and or decline over time। সো ROI-টা, রিটার্ন অন ইনভেস্টমেন্ট এর ক্ষেত্রে খুবই ইজি। যেটা বলছিলাম যে অ্যাড মানুষ দেয় হচ্ছে গিয়ে, এখানে কিন্তু অ্যাড দেওয়া মানে কি, তারা ইনভেস্ট করছে, টাকা দিচ্ছে। ধরেন রিটার্ন অন ইনভেস্টমেন্ট বুঝাটা এত ইজি কেন? সাপোজ ধরেন এ $100 অ্যাড দিয়েছে, $100 অ্যাড দিয়ে সাপোজ সে 5টা টিকিট সেল করছে, তার 5টা টিকিটে ধরেন 100 করে প্রফিট হয়েছে, $500 প্রফিট হয়েছে। ঠিক আছে, $500 প্রফিট হয়েছে, তার সে খরচ করেছে কত, $100। তার মানে কি, তার মানে হচ্ছে কি তার $400 প্রফিট। এইটা হতে পারে একটা। আরো হতে পারে ধরেন সে টার্গেট করেছিল যে $100 দিয়ে সে 1 লাখ ট্রাফিক তার ওয়েবসাইটে নিয়ে যাবে। সো তার ওই 1 লাখ ট্রাফিক তার এসছে, তার কি, তার টার্গেট ফিল আপ হয়েছে। সো তার সে কিন্তু তার ROI-টাও মানে ইজিলি বুঝতে পারছে। বাট ওই 1 লাখ ট্রাফিক যদি আমি ধরেন টার্গেট করে এসইও করে আনতে যাই, এটা যে কবে আনতে পারবো এটার কোনো নির্দিষ্ট টাইম ফ্রেম নাই। সো আরো আর আমার কত ইনভেস্ট করতে হবে এটার পিছে, কত টাইম দিতে হবে, কতগুলো আপনার রিসোর্স দিতে হবে, এটারও কোনো ঠিক ঠিকানা নাই। বাট সুবিধা হচ্ছে কি এসইও 70 to 80% of searchers click on SEO result। কারণ কি, কারণ হচ্ছে কি আমরা অ্যাড দেখে বিলিভ করতে চাই না। এই স্পন্সর লেখাটা দেখলেই আমাদের মানে সমস্যা হয়, বা মানে আমাদের একটু চুলকানি আছে যে স্পন্সর দেখলেই আমরা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি, তাই না? যে ক্লিক করবো, এটার ভিতরে ভাইরাস আছে না কি আছে, মানে অতটা ট্রাস্টেবল মনে হয় না আমাদের কাছে। আমরা ট্রাস্ট করি কিন্তু গিয়ে এই অর্গানিক রেজাল্টটার উপরেই, এটার উপরেই। তাই তাই মানে কি হয়, এর জন্য 70 to 80% মানুষ এই এটার উপরে ক্লিক করে। only 20 to 30% searchers click on paid results। সো পেইডে মানে সাধারণত কমই মানুষ ক্লিক করে। সো এটা দেখলাম, এটা অলরেডি দেখেছি যে কোনগুলো পেইড আর কোনগুলো হচ্ছে অর্গানিক। আরে আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। আচ্ছা ধরেন আমি কোন একটা ক্লায়েন্টের এসইও করে দিলাম, এখন হতে পারে সেই ক্লায়েন্টের প্রোডাক্টে কোনো প্রবলেম, সেই কারণে হয়তো তার সেল বাড়তেছে না বা কিছু। তো সেক্ষেত্রে আমি ক্লায়েন্টকে কিভাবে বুঝাবো যে মানে এসইও ঠিক ছিল বা তার প্রোডাক্টের
পারে না, তো সেই ক্ষেত্রে তো ক্লায়েন্ট তো ভাবতে পারে যে আমাদের মার্কেটিং নিয়ে হয়তো একটু জোরে বলবেন কাইন্ডলি। সেই ক্ষেত্রে যখন ক্লায়েন্টের সাথে ডিল করবো, এখন শুনতে পাচ্ছেন? জি জি জি। আচ্ছা, আমরা যখন ক্লায়েন্টের সাথে ডিল করব, তো তখন ধরুন আমরা এসইও যেভাবে করা দরকার, অপটিমাইজ করা দরকার করলাম, বাট কোনো কারণে তার প্রোডাক্টের প্রবলেম থাকতে পারে বা কিছু ওই পরিমাণ সেল হলো না তার, বা ওই পরিমাণ মার্কেট প্লেসে তার জিনিসটা কাজ করলো না। তো সেক্ষেত্রে আমি ক্লায়েন্টকে কিভাবে মানে বুঝাইতে পারি যে আমাদের সাইটটা ঠিক ছিল, বা তার প্রোডাক্টের প্রবলেমের কারণে সেল কম হচ্ছে বা কিছু, বা সে কিন্তু সে ভাবতে পারে যে হ্যাঁ আমাদের মার্কেটিং এ কম হওয়ার কারণে হয়তো তার সেলটা হচ্ছে না। আচ্ছা, ফার্স্ট অফ অল মানে হচ্ছে সব, গিয়ে, হ্যাঁ শেষ করেছেন? জি জি বলুন। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে মানে আপনি তাকে কি কি সার্ভিস দিবেন, এইটা হচ্ছে গিয়ে ভেরি মানে ডেফিনিটিভ হতে হবে, মানে ডিফাইন্ড হতে হবে যে আপনি তাকে এই সার্ভিস দিবেন। আর সেকেন্ড অফ অল হচ্ছে গিয়ে কখনোই কিন্তু আপনি সেলের গ্যারান্টি দিচ্ছেন না বা দিবেন না, মানে কখনো কোনো মার্কেটারই আপনার সেলের গ্যারান্টি দেয় না। ইনফ্যাক্ট ফেসবুকে যদি ধরেন আপনি মার্কেটিং করেন বা গুগলে মার্কেটিং করতেছেন পেইড, মানে ধরেন পেইডও যদি করেন, ইনফ্যাক্ট ফেসবুক অলসো লাইক ডিসক্লেমার দেয় যে আমি তোমার প্রোডাক্টটা সব থেকে অপটিমাম ওয়েতে মার্কেটিং করে দিব, বাট তোমাকে আমি সেলের গ্যারান্টি কিন্তু দিব না। হ্যাঁ, সেল তুমি যদি আম, সবকিছু ঠিকঠাক রাখে অ্যাডভার্টাইজমেন্ট করো তাহলে সেল আসবে, বাট উই ডোন্ট মানে গ্যারান্টি সেল। এটা ফেসবুকে খুব সুন্দর ডিসক্লেমার দেওয়া আছে, প্লাস গুগলও সেম কথাই বলে। সো আপনি যখন লাইক পুরোপুরি ডিফাইন করে দিবেন যে আমি এই সার্ভিসগুলো দিব, এবং এইখানে কিন্তু আপনার থরো অ্যানালাইসিস আছে। একটা একটা সাইট মানে ব্যাপারটা এরকম হয় না যে আপনাকে দিল আপনি করা শুরু করে দিলেন, ব্যাপারটা ওরকম না। ব্যাপারটা যেটা হয়, একটা সাইট আমাদের কাছে আসার পরে ওইটা টোটালটা আমরা অ্যানালাইসিস করে দেখি যে আসলে এটা কম্পিটিশন কেমন, ওয়েবসাইটের কি অবস্থা, মানে কি কি অবস্থা, কি কি করা লাগবে, এবং কি কি করলে ধরেন লং টার্ম প্ল্যান, মিড টার্ম প্ল্যান, শর্ট টার্ম প্ল্যান করলে বা মানে এগুলার প্ল্যানিংটা করলে কতদিন লাগতে পারে, একটা এস্টিমেটেড টাইম হচ্ছে কি আমরা অ্যানালাইসিসের মাধ্যমে বের করি। সবকিছু অ্যানালাইসিস করার পরে ইনফ্যাক্ট এখানে বাজেট অনেক বড় একটা ফ্যাক্টর। যার বাজেট তত বেশি তত সে অ্যাগ্রেসিভ কাজ করতে পারে, যার বাজেট কম সে অ্যাগ্রেসিভ করে তত স্লো যেতে হয়, টাইম বেশি লাগে। তো সবকিছু মিলিয়েই তারপরে কি করি, মানে তখনই আমরা কন্ট্রাক্টে যাই যে যে তোমার এতদিন লাগতে পারে, অ্যানালাইসিসের রিপোর্টটা তার কাছে দেই, রিপোর্ট দিয়ে দেন কথা বলতে বসি যে তোমার এতদিন লাগতে পারে রেজাল্ট আসার জন্য, এই এই করতে হবে এবং এই জিনিসগুলো আমি তোমাকে করে দিব। ঠিক আছে, এরপরে রেজাল্ট আসলো না মানে হ্যাঁ সেটা তো অবশ্যই আপনার ব্যর্থতা, রেজাল্ট যদি না আনতে পারেন তাকে প্রমিস করে। আর এখন যদি আপনি সবকিছু করার পরেও আসে নাই, সেটা আবার ব্যাড লাক। সেটা আপনি বুঝাতে পারেন যে কম্পিটিশন বেড়ে গেছে বা হোয়াটএভার ইট ইজ, মানে আপনি সবকিছু করার পরেও আসে নাই। সো ওইটা হচ্ছে গিয়ে ব্যাড লাক, ওইটা ওইটা খুব কম ক্ষেত্রে হয়। বাট আপনি যদি ঠিকঠাক মতো ইরর ফ্রি কাজ করে যান, অবশ্যই রেজাল্ট আসবেই, কম আর বেশি। এখন আপনি কখনোই গ্যারান্টি দিবেন না যে আমি তোমাকে এত ইনভেস্ট করো তোমাকে আমি এত টাকা সেল এনে দিব। আপনি এটা দিতে পারেন যে আমি তোমাকে এতদিনে টপে নিয়ে আসবো তোমার সাইটটা, আমি তোমার সাইটটা টপে নিয়ে আসবো, এরপর সেল না হওয়া সেটা তোমার ব্যাপার, তোমার প্রাইসিং, তোমার প্রোডাক্ট, সেটা তোমার রেপুটেশন, তোমার ব্যাপার। আর আচ্ছা, যদি বুঝতে দেখেন আপনি, পারছি, মানে এই জায়গাটা ছিল না আর কি। সো এটা হচ্ছে প্রসেস, লাইক এগুলা মানে আরো এই জিনিসগুলো আমরা শিখবো যে কিভাবে অ্যানালাইসিস করতে হয় সাইট, কোন কোন টুল আমরা ইউজ করবো, সো এই জিনিসগুলো দেখবো আসলে। আচ্ছা, সো পেইড ভার্সেস অর্গানিকের যেটা বলছিলাম, সিমিলারিটিসও আছে। সো সিমিলারিটিস গুলো কি কি, এই দুই ক্ষেত্রেই কিওয়ার্ড রিসার্চ করতে হয়। এই দুই ক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। ল্যান্ডিং পেজেস মানে একটা ওয়েবসাইট লাগে, ওয়েবসাইট ছাড়া আপনার পেইড অ্যাডস করাটা ডিফিকাল্ট। আর লাস্টলি হচ্ছে কি আমাদের দুইটারই মূল উদ্দেশ্য হচ্ছে ট্রাফিক জেনারেট করা। ঠিক আছে, মূল উদ্দেশ্য থাকে ট্রাফিক জেনারেট করা। প্রথমটাকে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, একটা ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ লাগে, আর
ট্রাফিক, মানে দুইটার উদ্দেশ্য থাকে ট্রাফিক জেনারেট করা। ভাইয়া ল্যান্ডিং পেজটা বুঝি নাই, নেটে ডিস্টার্ব ছিল। ল্যান্ডিং পেজ হচ্ছে কি একটা মানে যে ধরেন আপনি একটা রেজাল্টে ক্লিক করলেন, যে পেজে যাবেন সেটাই হচ্ছে, যে পেজে আপনি গিয়ে ল্যান্ড করবেন সেটাই হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ। সো এরকম একটা ওয়েবসাইট বা একটা পেজ আপনার লাগবে অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য। দারাজ কি একটা ওয়েবসাইট না? এই যে আমি যে পেজে এসে ল্যান্ড করছি সেটাই হচ্ছে ল্যান্ডিং পেজ। ওকে ভাইয়া। ওকে, আচ্ছা। এসইও সাধারণত আপনার তিন প্রকার হয়। তিন প্রকার বলতে হচ্ছে গিয়ে তিন ধরনের এসইও হয় এবং তিন ধরনের কাজই করতে হয় মানে অপটিমাইজ করার জন্য। ঠিক আছে, প্রথমটা হচ্ছে টেকনিক্যাল এসইও, সেকেন্ডটা হচ্ছে গিয়ে অন পেজ এসইও, আর থার্ডটা হচ্ছে গিয়ে অফ পেজ এসইও। টেকনিক্যাল এসইওটা কি? টেকনিক্যাল এসইও হচ্ছে গিয়ে এখানে যেটা লেখা আছে সেটা একটু পড়ি। Technical optimization is the process of completing activities on your site that are designed to improve SEO but are not related to content. কন্টেন্টের সাথে কন্টেন্টের বাইরেও মানে ওয়েবসাইটে অনেক কাজ আছে সেগুলা। আচ্ছা, it often happens behind the scenes. So এখন কন্টেন্ট কোনগুলো সেগুলো কি আমরা জানি? সেটা কি আমরা জানি? কন্টেন্ট আসলে কি? ইন্টারনেটে ধরেন আমরা যা কিছুই দেখি, ছবি, ভিডিও, অডিও, তারপরে ধরেন এই কালার থেকে শুরু করে যাবতীয় কিছু সবকিছুই কি? সবকিছুই হচ্ছে গিয়ে কন্টেন্ট। এখন ওইখানে যেটা বলা আছে এই কন্টেন্টের বাইরে যা যা করতে হয়, যেমন কি করতে হয়, এই ওয়েবসাইটটা ডেভেলপ করতে হয়েছে, ডিজাইন করতে হয়েছে, ইউআই ইউএক্স ফিক্স করতে হয়েছে, ডোমেইন হোস্টিং কিনতে হয়েছে, হোস্টিং মানে সার্ভার কনফিগারেশন করতে, সার্ভার সাইড কনফিগারেশন করতে হয়েছে। সো এগুলাই হচ্ছে কি? এগুলাই হচ্ছে কি আপনার টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইও এর আরো পার্ট হচ্ছে গিয়ে সাইটটা কত তাড়াতাড়ি লোড হচ্ছে, লোডিং টাইম কত, লোড হতে কোনো ইরর আসতেছে কিনা, এই জিনিসগুলাই হচ্ছে কি আপনার টেকনিক্যাল এসইও পার্ট। অন পেজ এসইও, এখন অন পেজ এসইওটা কি? অন পেজ এসইও হচ্ছে আমরা ধরেন এই সাইট, এই পেজটা এসইও করব বা এই সাইটটা এসইও করব। এখন এই সাইটে এসইও করার জন্য এই ওয়েবসাইটের ভিতরে যা যা করা প্রয়োজন সেটা করাই হচ্ছে গিয়ে অন পেজ এসইও। ধরেন এই যেটা বলছিলাম যে এই পেজটা যে র্যাঙ্কে আসছে, এটা কি এমনি এমনি র্যাঙ্কে আসছে? সেটা কখনোই এমনি এমনি র্যাঙ্কে আসেনি। এটা আনতে কিছু কাজ করতে হয়েছে। যেমন এইখানে কি করতে হচ্ছে? একটা কন্টেন্ট দিতে হয়েছে, তারপরে এই ইউআরএলটাকে কিওয়ার্ড দিয়ে অপটিমাইজ করতে হয়েছে, লিঙ্কিং করতে হয়েছে, প্রোডাক্ট পেজগুলো ক্যাটাগরিগুলোকে অপটিমাইজ করতে হয়েছে। সো একটা ওয়েব পেজের ভিতরে যা যা লাগে, মানে যা যা করলে আপনার ওয়েবসাইট অপটিমাইজ হবে এবং র্যাঙ্কে আসবে, সেটাই হচ্ছে কি অন পেজ এসইও। অফ পেজ মানে এইটা ওয়ার্ডটা পড়লেই বুঝতে পারছি, অফ দ্য পেজ মানে পেজের বাইরে, আপনার ওয়েবসাইটের বাইরে যা যা করলে আপনার সাইটটা এসইও তে বুস্ট হয় বা এসইও ইমপ্রুভ করে এবং যা যা করার প্রয়োজন সেটাই হচ্ছে গিয়ে অফ পেজ এসইও আপনার ওয়েবসাইটের বাইরে। ফর এক্সাম্পল হচ্ছে গিয়ে আমরা ব্যাকলিংকের নাম অনেকেই শুনেছি, ব্যাকলিংক করতে হয়। এছাড়াও বাইরে অনেকগুলো কাজ আছে, ওগুলো করতে হয়, বাট আমাদের অফ পেজের মূল কাজটাই হচ্ছে গিয়ে ব্যাকলিংক করা।
এখন কি কি ব্যাকলিংক করলে মানে কি কি ইম্প্রুভ সেগুলো আমরা সামনে আরো জানবো, আমাদের লাইক লিংক বিল্ডিং ক্লাস আছে ওগুলোতে জানবো। আচ্ছা এখন আচ্ছা এখানে আরেকটু কথা বলে রাখি, এর বাইরেও কিন্তু এসইও আছে আর, যেমন ধরেন লোকাল এসইও, ই কমার্স এসইও, ঠিক আছে? ওগুলাতে বেসিক গুলা সেম বাট একটু ডিফারেন্স আছে। লোকাল এসইও কি? লোকাল এসইও ধরেন এসইও কিন্তু আপনার একটা রিজনে হয়, মানে রিজন বলতে হচ্ছে কি একটা এরিয়া বেসড। যেমন ধরেন আমি লিখেছিলাম যে ওয়াচ প্রাইস ইন বাংলাদেশ, সো আমাকে কোন রিজনের দেখাবে, রেজাল্ট দেখাবে, বা অবশ্যই বাংলাদেশের। আমি যদি ইউএসএ লিখতাম ইউএস এর। এখন ইউ হ্যাভ টু ডিসাইড যে আমার ওই ওয়েবসাইটটা আমি কোথায় র্যাঙ্ক করাতে চাই, কোন দেশে বা কোন কোন দেশে, এটা কি ওয়ার্ল্ড ওয়াইড চাই নাকি একটা পার্টিকুলার রিজনে চাই। সো আপনার ওইভাবেই অপটিমাইজটা করতে হবে, ঠিক আছে? তখন কিওয়ার্ড প্লেসমেন্ট, আর্টিকেল বিল্ডিং, কন্টেন্ট বিল্ডিংটা ওইভাবেই হবে। ঠিক আছে, এটা একটা পার্টিকুলার রিজন। আচ্ছা লোকাল এসইও নিয়ে বলছেন, লোকাল এসইও হচ্ছে ওইটা আরো একটা পার্টিকুলার, মানে ধরেন বাংলাদেশের মধ্যে ঢাকা শহরের ভিতরে ধরেন আমি বনানী এলাকাতে র্যাঙ্ক করতে চাই, ধরেন আমার একটা রেস্টুরেন্ট আছে, বা ধরেন আমার একটা সেলুন আছে, বা বিউটি পার্লার আছে, সেটা কি আমার পুরো বাংলাদেশে র্যাঙ্ক করে লাভ আছে, বা পুরো ওয়ার্ল্ডে র্যাঙ্ক করে লাভ আছে? না। তখন আমার কি করতে হয়, তখন আমার লোকাল এসইও করতে হয়, যাতে বনানীতে যদি কেউ লিখে সার্চ করে কফি শপ নিয়ার মি, কফি শপ ইন বনানী লিখে সার্চ করে, তা মানে তাহলে যাতে আমার অ্যাড্রেসটা আসে, লিখে সার্চ করি। এই যে মানে লেখার পরে ম্যাপে যে রেজাল্ট আসলো, বা এই যে এখানে যে রেজাল্ট আসলো, সেটাই হচ্ছে গিয়ে লোকাল এসইও ফলাফল। কারণ আমার একটা পার্টিকুলার এরিয়াতেই র্যাঙ্ক করতে হবে, কারণ আদারওয়াইজ হচ্ছে ওটা র্যাঙ্ক করে লাভ নেই। কেউ ধরেন আমার এখন কফি খেতে ইচ্ছা করতেছে, আমি কখনোই ওই কফি খেতে বনানী থেকে উত্তরা যাব না, খুব মানে রেয়ার কেস না হলে আমি, যেহেতু এখন ইচ্ছা করতেছে আমি এখনই খাবো। সো এটাই হচ্ছে কি লোকাল এসইওর এক্সাম্পল। আচ্ছা যেটা বলছিলাম সার্চ ইঞ্জিন, বিশেষ করে গুগল। এখন আমরা মোটামুটি ধরেন সার্চ ইঞ্জিন বলতে গুগলকেই বুঝি, অন্যান্য সার্চ ইঞ্জিন খুব একটা ইউজ হয় না। আচ্ছা উনি কি আমাদের ক্লাসের স্টুডেন্ট, মরিয়ম আক্তার? জি ভাইয়া, উনি ছিল, আবার অ্যাড হতে যাচ্ছে, না আজকে মনে হয় উনি, লেফট। ওনাকে জয়েন করার সময় দেখলাম যে আমাকে গুগল মিট থেকে ওয়ার্নিং দিচ্ছে, দ্যাটস হোয়াই অ্যাস্ক করলাম। উনি কি আমাদের ক্লাসের নাকি? হ্যাঁ, উনি মেবি নতুন একটা জিমেল থেকে ঢুকছে, বাট উনি আমাদের। জি ভাইয়া, মুমতাহিন আপুর ননদ, ও আচ্ছা, ভাবি ননদ দুইজনেই আছে। ও আচ্ছা। না আমি ভাবছি আমাকে ওয়ার্নিং দিচ্ছিল, দ্যাটস হোয়াই হচ্ছে গিয়ে আমি। ফারহানা আপু। আচ্ছা তো যেটা বলছিলাম, সার্চ ইঞ্জিন কাজ করে হচ্ছে কিসের মাধ্যমে, মানে অনেকগুলো অ্যালগরিদমের মাধ্যমে। অ্যালগরিদম কি? এটা হচ্ছে এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম বা সফটওয়্যার। এখানে কি লেখা আছে একটু পড়ি। সার্চ ইঞ্জিন অ্যালগরিদম আর কম্পিউটার প্রোগ্রামস দ্যাট লুক ফর ক্লুজ টু গিভ সার্চার দ্য এক্সাক্ট রেজাল্টস they are looking for. Search engines rely on algorithms to find web pages and decide which one to rank for any given keyword.
There are 3 steps to how search engines work. সার্চ ইঞ্জিন 3টা স্টেপে কাজ করে, ব্যাকগ্রাউন্ডে অনেক কাজ করে অ্যালগরিদম দিয়ে, বাট মোটামুটি ধরে নিতে পারি 3টা স্টেপে কাজ করে। ফার্স্ট ওয়ান ইজ লাইক ক্রলিং, ফার্স্ট ওয়ান ইজ কল্ড ক্রলিং, সেকেন্ড ওয়ান ইজ ইন্ডেক্সিং, থার্ড ইজ র্যাঙ্কিং। এই ক্রলিংটা কি? ক্রলিং হচ্ছে গিয়ে একটা ওয়েবসাইট, আপনি একটা পেজ পাবলিশ করলেন বা ওয়েবসাইট পাবলিশ করলেন, পুরো ইন্টারনেট জুড়ে লাখ লাখ কোটি কোটি বট কি করছে? ঘুরে বেড়াচ্ছে। এগুলোকে কি বলে? সার্চ ইঞ্জিন স্পাইডার অথবা সার্চ ইঞ্জিন ক্রলার। মানে প্রতিদিন প্রত্যেকটা জায়গায় লাখ লাখ সার্চ ইঞ্জিন স্পাইডার ঘুরে বেড়াচ্ছে। তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে কি, যে যতগুলো ওয়েব পেজ পাবলিশ হচ্ছে বা পাবলিশ হয়েছে বা আছে, সেগুলা ঘুরে ঘুরে দেখা বা প্রত্যেকটা ওয়েবসাইট ঘুরে ঘুরে রিড করা। ধরেন এই পেজেও কিন্তু অনেক স্পাইডার ঘুরে বেড়াচ্ছে, আমরা দেখতে হয়তো পারছি না। তারা কি করবে? সার্চ ইঞ্জিন বট আসবে, এসে ক্রল করা মানে হচ্ছে গিয়ে পেজটা কি করবে? রিড করা, ক্রল করবে, দেখবে যে আসলে এই পেজটা আসলে মানে ব্যাপারটা কি আছে এখানে, এটা কোন রিলেটেড পেজ, প্রোডাক্ট কি বা সার্ভিস কি, সেগুলো সে পড়বে, পড়ে দেখবে পুরো সাইটটা। এটাই হচ্ছে গিয়ে, এটাকে বলা হচ্ছে ক্রলিং। এরপরে কি আছে? ইন্ডেক্সিং। মানে কি? ইন্ডেক্সিং মানে হচ্ছে গিয়ে রেকর্ড করে রাখা বা ইন্ডেক্স করা, তার ডাটাবেজে আপনার সাইটটাকে রেকর্ড করে রাখা। আমরা যখন কোনো কিছু সার্চ করি, এই যে সার্চ রেজাল্টটা যে আসে, এটা কোথা থেকে আসে? এটা কিন্তু আসে আপনার গুগলের সার্ভার থেকে। সে কি মানে আপনি কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করলেন, সে কি সব খুঁজে বের করে নিয়ে আসে? ব্যাপারটা মোটেও এরকম না। সে ফার্স্টে কি করেছে? যত এই কফি শপ রিলেটেড পেজ আছে সেগুলোকে সে ক্রল করেছে। ক্রল করে রিড করার পরে যেগুলো তার ইম্পর্টেন্ট মনে, সব থেকে রিলেভেন্ট মনে হয়েছে, সব থেকে কাছের ক্লোজ মনে হয়েছে যে এই কিওয়ার্ড রিলেটেড, সেগুলো সে কি করেছে? তার লিস্টে লিস্টিং করেছে বা ইন্ডেক্স করে রাখছে। এটা কোথায় করেছে? তার সার্ভারে। আবার সব পেজ কিন্তু সে ইন্ডেক্স করে না, সে সব পেজও ইন্ডেক্স করে না, যেগুলো সব থেকে ইম্পর্টেন্ট মনে হয়েছে, যে যে এই কিওয়ার্ডটা লিখে সার্চ করতেছে তাকে স্যাটিসফাই করার মতো সব থেকে বেস্ট রেজাল্ট গুলো সেখানে রেখেছে। তার টার্গেটই থাকে হচ্ছে কি তার ইউজারকে স্যাটিসফাই করা। গুগলের বা একটা সার্চ ইঞ্জিনের মেইন টার্গেট থাকে তার ইউজারদের স্যাটিসফ্যাকশন সব থেকে বেশি। আমাকে এমন পেজই দেখাবে যেটাতে গেলে আমি স্যাটিসফাই হবো, আমার ডিজায়ার্ড রেজাল্ট আউটকামটা পাবো। গুগল আমরা কেন চোখ বন্ধ করে বিলিভ করি? কারণ হচ্ছে গিয়ে সে আপনাকে সব থেকে বেস্টটাই দেয়। সে চায় যে তার ইউজাররা যাতে সব থেকে বেশি স্যাটিসফাই হোক। তার মেইন কাজই হচ্ছে তার ইউজারদের স্যাটিসফাই করা। এখন যদি ধরেন গুগল উল্টাপাল্টা রেজাল্ট আসতো, তাহলে কিন্তু ফার্স্ট অফ অল আমরা গালাগালি তো করতামই, প্লাস হচ্ছে গিয়ে মানে ইউজই করতাম না, মানুষকে রেকমেন্ডও করতাম না। ঠিক আছে? সো ইন্ডেক্সিং এরপরে কি করবে? মানে ইন্ডেক্সিং করার পরে সে আপনার কন্টেন্টটা একটা সবকিছু বিচার বিবেচনা করে, অনেকগুলো র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, সবকিছু বিচার বিবেচনা করে একটা র্যাঙ্কিং আপনার পেজকে দিবে। যে যেমন ধরেন এটা এই পেজটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, সে একটা পেজ মানে র্যাঙ্কিং আপনার সাইটকে দিবে। সো এটাই হচ্ছে প্রসেস। সো এইখানে এটা কিসের ছবি বলেন তো?
একটা পাখির ছবি দেখাচ্ছে। হ্যাঁ, পাখির ছবি, বাট এটা কি পাখি? কিংফিশার। না, কিংফিশার না, এটা হচ্ছে হামিং বার্ড। সো হামিং বার্ডের ছবি এখানে কেন দিয়েছি? হামিং বার্ডের ছবি দিয়েছি বিকজ অফ গুগলের সব থেকে মেইন অ্যালগোরিদমটার নাম হচ্ছে হামিং বার্ড। ওদের অনেক মজার মজার মানে নামগুলো অনেক মানে মজার মজার নাম, ঠিক আছে? সব থেকে মেইন অ্যালগোরিদমের নাম হচ্ছে গিয়ে হামিং বার্ড। আরো কিছু অ্যালগোরিদম আছে, যেমন কি আছে, পান্ডা, তারপরে পেঙ্গুইন। পান্ডার কাজ হচ্ছে গিয়ে পেনাল্টি দেওয়া, কোন সাইটে ডুপ্লিকেট বা 2 নম্বরই করছে কিনা সেগুলা ডিটেক্ট করা। আরো আছে র্যাঙ্ক ব্রেইন। সো র্যাঙ্ক ব্রেইনের কাজ হচ্ছে গিয়ে মানুষের লাইক ইউজারদের অ্যাক্টিভিটি ট্র্যাক করা, সে স্যাটিসফাই না ডিসস্যাটিসফাই এগুলো ডিসাইড করা, ঠিক আছে? আচ্ছা, ক্রলিং আমরা জেনেছি, ইন্ডেক্সিং ও জেনেছি। সো কি কি কারণে ইন্ডেক্স করে না সেখানে কিছু কারণ দেওয়া আছে, আরো অনেক কারণ আমরা জানবো। যেমন ডুপ্লিকেট কন্টেন্ট, কপি কন্টেন্ট, কন্টেন্ট কনসিডার লো ভ্যালু অর স্প্যামি, যে পেজগুলো ক্রল করা যায় না, এবং পেজ অর ডোমেইন ল্যাক ইনবাউন্ড লিংকস, মানে ব্যাকলিংক খুব কম নাই। আচ্ছা, র্যাঙ্কে আনতে হলে কিছু ব্যাপার এখানে দেওয়া আছে, মানে এগুলো আরো ডিটেইলি আমরা জানবো। যেমন এখানে আছে কিওয়ার্ড প্রেজেন্স ইন টাইটেল ট্যাগ, ল্যান্ডিং পেজ, এইগুলো ওয়েবসাইটের পেজ স্পিড, ওয়েবসাইট রেপুটেশন, এগুলোর উপর ডিপেন্ড করে। আরো অনেক কারণ আছে, এগুলো আরো ডিটেইলি আমরা জানার চেষ্টা করব। যেটা বলছিলাম যে তাদের মেইন অ্যালগরিদমের নাম হচ্ছে গিয়ে হামিং বার্ড। ইটস ভেরি পাওয়ারফুল অ্যালগরিদম। এবং এখন ওয়ার্ল্ডের সব থেকে স্ট্রং সিস্টেমটা হচ্ছে গুগলের। বলেন তো কেন? ওয়ার্ল্ডের সব থেকে বেশি ডাটা তাদের কাছে আছে। কিভাবে আছে? মানে এইটা এখনকার ওয়ার্ল্ডের সিস্টেম হচ্ছে গিয়ে, আগে ছিল কি যার কাছে সব থেকে বেশি টাকা আছে সে রিচ, আর এখন সব থেকে যার কাছে বেশি ডাটা আছে সে রিচ। কারণ ডাটা থাকলে এমনি টাকা আসবে, সেগুলো মানে কোনো ব্যাপার না। সো কিভাবে আছে? কারণ আমাদের যে স্মার্টফোনটা ইউজ করি তার মেইন সিস্টেম কিন্তু অ্যান্ড্রয়েড। এই অ্যান্ড্রয়েড সিস্টেমের মাধ্যমে কিন্তু মানে তারা সবার মানে আপনার থেকে গুগল আপনার সম্পর্কে ভালো জানে বেশি। এবং যে কোনো অ্যাপ, এই যে কোনো অ্যাপ কিন্তু আপনার এই ধরেন এই অ্যান্ড্রয়েড ইনস্টল করতে হবে। সো ডাটা যাই যাক যেখানেই আসুক, সো পুরোটাই কিন্তু গুগল পাচ্ছে, ঠিক আছে, তাদের অ্যান্ড্রয়েড সিস্টেমের কারণে। আচ্ছা, এরপরে আসে কিওয়ার্ড। কিওয়ার্ডটা আসলে কি? কিওয়ার্ড হচ্ছে গিয়ে ওয়ার্ড অর ফ্রেজ দ্যাট ইউজার্স এন্টার্স টু এ সার্চ ইঞ্জিন টু অ্যাকমপ্লিশ এ টাস্ক। এই যে কোনো কিছু খোঁজার জন্য, মানে মোট কথা হচ্ছে কোনো কিছু খোঁজার জন্য আমরা সার্চ ইঞ্জিন যাই টাইপ করি না কেন সেটাই হচ্ছে গিয়ে কিওয়ার্ড। কোনো কিছু খোঁজার জন্য আমরা সার্চ ইঞ্জিনে যাই টাইপ করে থাকি না কেন সেটাই হচ্ছে গিয়ে কিওয়ার্ড। এখন এই কিওয়ার্ডও অনেক টাইপের আছে। কিওয়ার্ডও অনেক টাইপের আছে, যেমন নেভিগেশনাল, ইনফরমেশনাল, আর মানে ফার্স্ট অফ অল মানে কিওয়ার্ডকে 3 ভাগে ভাগ করা যায়, 3টা ভাগে। এর বাইরে অনেক কাইন্ড আছে, এগুলোরও সাব মানে ডিভিশন আছে, অনেকগুলো কাইন্ড আছে। বাট মোটামুটি ভাবে কিওয়ার্ডকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথমটা কি? নেভিগেশনাল, সেকেন্ডটা হচ্ছে ইনফরমেশনাল, থার্ডটা হচ্ছে গিয়ে ট্রানজেকশনাল। সো নেভিগেশনালটা কি? নেভিগেশনাল কোনো কিছু কোনো ওয়েবসাইটকে নেভিগেট করার জন্য বা কোনো ওয়েবসাইট ডাইরেক্ট খুঁজে পাওয়ার জন্য আমরা যে কিওয়ার্ড ইউজ করি সেটা হচ্ছে গিয়ে নেভিগেশনাল। ফর এক্সাম্পল, ধরেন আমি ফেসবুকে ঢুকবো,
আমি লিখে সার্চ করলাম ফেসবুক, ফেসবুক চলে আসলো, ক্লিক করলাম, এরপরে আমি কি হলো ঢুকে গেলাম। সো কোন ওয়েবসাইটকে নেভিগেট করার জন্য যে কিওয়ার্ডগুলো ইউজ করা হয় সেটা হচ্ছে নেভিগেশনাল কিওয়ার্ড। ইনফরমেশনাল, ধরেন যেসব কিওয়ার্ড থেকে আমি ইনফরমেশন নিতে চাই বা যেসব কিওয়ার্ড টাইপ করলে বা যেসব কিওয়ার্ড দ্বারা মানুষ ইনফরমেশন কালেক্ট করার জন্য টাইপ করে, সেগুলোই হচ্ছে কি ইনফরমেশনাল কিওয়ার্ড। সাপোজ ধরেন এই যে আমি টাইপ করেছি যে কফি শপ ইন বনানী, এটাই কিন্তু আমি জানতে চাচ্ছি যে বনানীর কফি শপ কি কি আছে। একই সাথে এটা আবার ট্রানজেকশনাল কিওয়ার্ড। ট্রানজেকশনাল কিওয়ার্ড মানে কি? ট্রানজেকশনাল কিওয়ার্ড হচ্ছে কি যে কিওয়ার্ড দ্বারা বোঝা যায় যে সে কোন একটা আমি কোন একটা অ্যাকশন নিতে যাচ্ছি। ধরেন সাপোজ এই যে ওয়াচ প্রাইস ইন বাংলাদেশ, এইটা একই সাথে ইনফরমেশনাল এবং ট্রানজেকশনাল বোথ। সো একই সাথে আমি প্রাইসও যেতে যাচ্ছি এবং কিনতেও চাচ্ছি, মানে কি আমি একটা ট্রানজেকশন ঘটাতে পারি, সম্ভাবনা আছে, বইটা কিনতে পারি। সো বইটা কিনলে কিন্তু আমার একটা মনিটারি ট্রানজেকশন হবে। সো এইটাই হচ্ছে কি আপনার ট্রানজেকশনাল কিওয়ার্ড। সো এইটাই আমাদের বোঝাটা অনেক ইম্পর্টেন্ট, আসলে আমাদের কোন কোন কিওয়ার্ড নিয়ে কাজ করব, এবং এটার দ্বারা কিন্তু ইউজারের ইনটেন্ট বোঝা যায় যে আসলে ইউজার কি চাচ্ছে। সো আমার পেজটাকে যাতে আমি ওই কিওয়ার্ড গুলো দ্বারাই অপটিমাইজ করতে পারি। সো নেভিগেশনাল কোনগুলো? নেভিগেশনাল হচ্ছে smaller proportion of all keywords often brand related can occur all stages of the buyer's journey. ঠিক আছে, সো এগুলো নিয়েও ডিসকাশন করেছি। এখন ডিসকাশন করব হচ্ছে গিয়ে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজগুলো নিয়ে। মানে এই যে আমরা সার্চ ইঞ্জিন গেলে দেখতে পাই, ধরেন গুগলে গেলে কি হয়, এরকম আমার একটা পেজ দেখায়, তো কোনো কিছু লিখে সার্চ করলে আমাকে একটা আরেকটা পেজে নিয়ে যায়। যে পেজটাতে রেজাল্ট দেয়, রেজাল্ট আসে, সেটাকেই বলা হচ্ছে SERP, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এইটারও অনেকগুলো টাইপ আছে, সো কি কি টাইপ আছে? প্রথম টাইপ হচ্ছে গিয়ে ক্লাসিক, সেকেন্ড টাইপ হচ্ছে ইউনিভার্সাল, আর থার্ড টাইপ হচ্ছে এক্সটেন্ডেড। সো ক্লাসিকটা কি? ক্লাসিক হচ্ছে এই যে দেখেন, যেটা এই যে এখানে লিখে সার্চ করে আসলো, এটাতে আর কোনো কিছু নাই, এটাই হচ্ছে গিয়ে একটা ক্লাসিক পেজের এক্সাম্পল। সো দেখেন এখানে এই পার্টগুলো আমাদের অবশ্যই চিনতে হবে, যেমন কোনটা টাইটেল ট্যাগ বলে, কোনটা কি ইউআরএল বলে, মেটা ডেসক্রিপশন, রিচ স্নিপেট, আর কি সাইট লিংকস, কোনটা কি আসলে একটু দেখি। এই যে ইউআরএলটা এসছে, এটাকে কি বলে? ইউআরএল। ওয়েবসাইটের নামটা আসছে, এটা হচ্ছে ইউআরএল। এরপরে যে টাইটেলটা আসছে, যেটা ক্লিক করলে আমরা ঢুকতে পারি, সেটা কি? সেটা হচ্ছে কি আপনার মেটা, এটাকে বলা হচ্ছে মেটা টাইটেল। এটা হচ্ছে গিয়ে মেটা টাইটেল। আর এর নিচে যে একটা শর্ট ডেসক্রিপশন থাকে, এটার নাম হচ্ছে গিয়ে মেটা ডেসক্রিপশন। এই যে সাইডে এই ছবিগুলো আসছে, এইটাকে বলা হচ্ছে রিচ স্নিপেট। এটাকে বলা হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে রিচ স্নিপেট। তারপরে এই যে এই রেজাল্ট গুলো আসছে, এগুলোকে বলা হচ্ছে সাইট লিংক।
এগুলো হচ্ছে সাইট লিংক। এই যে রিভিউ আসে, বিভিন্ন রেজাল্টে কি আসে, রিভিউ আসে, এগুলোকেও বলা হচ্ছে রিচ স্নিপেট। সো হোপফুলি সবাই এই পার্টগুলা ক্লিয়ার। আমি আপনাদের এই ইয়াগুলো দিয়ে দিব, মানে ভালো করে বারবার পড়বেন যে কোনটা আসলে কি। আচ্ছা, সেকেন্ড হচ্ছে কি ইউনিভার্সাল সার্চ, মানে সার্চ রেজাল্ট পেজ। এখন মোস্ট অফ দেম ইউনিভার্সালি থাকে, যেমন ইউনিভার্সাল পেজে কি কি থাকে, ভিডিও থাকে, ইমেজ থাকে, ম্যাপস থাকে, শপিং থাকে, নিউজ থাকে। সো গুগলের মোটামুটি সব পেজে এখন ইউনিভার্সাল পেজের এক্সাম্পল। এই যে ম্যাপস, নিউজ, ইমেজ, ভিডিওস, আর মোরে ক্লিক করলে এখানে ম্যাপসে পাওয়া যাবে। সো এটা একটা ইউনিভার্সাল পেজের এক্সাম্পল। আর লাস্টলি থাকে, মানে লাস্ট কাইন্ডটা হচ্ছে গিয়ে এক্সটেন্ডেড এসইওপি, এক্সটেন্ডেড। ঠিক আছে, এক্সটেন্ডেড এটাতে কি থাকবে, নলেজ গ্রাফ, ডিরেক্ট অ্যানসারস, রিলেটেড কোশ্চেন বক্স, অ্যাপ প্যাকস, টুইটার কার্ডস। আমি যদি ধরেন দেখেন এই পেজটাতেও কিন্তু সবকিছু আছে। এইটা ইউনিভার্সাল প্লাস হচ্ছে কি এক্সটেন্ডেড রেজাল্টেরও এক্সাম্পল আমরা ধরতে পারি। যেমন এই যে টুইটার থেকে শুরু করে তার অ্যাপ প্যাকস, সেটা ভিডিও, ইমেজ, নিউজ, শুরু করে যাবতীয় যা কিছু, এই যে এইটাও আছে। ঠিক আছে, নলেজ গ্রাফও আছে। এই যে যেটা যেটা আসছে এই সাইডে, এটাকে বলা হচ্ছে নলেজ গ্রাফ। সো এটা সম্পর্কে ডিটেইল এখানে বলা আছে। এবং প্যাকগুলা, তার অ্যাপের যে প্যাকগুলা, টুইটার কার্ডটার যাবতীয় সবকিছুই আছে। সো এটা ছিল আপনার এক্সটেন্ডেড এসইআরপি এক্সাম্পল। সো এই পর্যন্ত ছিল এসইওর ফান্ডামেন্টাল গুলো। আজকে মোটামুটি আমরা এসইও সম্পর্কে ব্রিফলি জানলাম, এসইও আসলে কি কিভাবে করে এবং কি কি থাকে বা কোন কোন ব্যাপারগুলো থাকে, কোনটা আসলে কি, এই ব্যাপারগুলো আজকে জানলাম। সো কারো কোনো কোশ্চেনস আছে? আচ্ছা ভাইয়া, এখানে হচ্ছে মানে অন পেজ, অফ পেজ আর লোকাল, মানে এসইওর যে টাইপ গুলা বললেন, এখন সবগুলোতে তো একজন কি এক্সপার্ট হতে পারে, নাকি হচ্ছে মানে আমাদের যেটা ভালো লাগবে ওইটা নিয়ে আমরা বেশি রিসার্চ করব, ওটা নিয়ে কাজ করব? হ্যাঁ, ডিপেন্ডস, লাইক সবগুলোতে এক্সপার্ট হতে পারেন। ইনফ্যাক্ট আপনার সবগুলাই জানাটা প্রয়োজন যদি এসইও ফুল এক্সপার্ট হতে চান। আর যেটা বললাম যে আমাদের যেটা ভালো লাগে সেটা নিয়ে কাজ করবো কিনা, অবশ্যই করতে পারেন। যে একটা সাইট আমার ভালো লাগছে, ফার্স্ট অফ অল এই কথাটা বলে রাখি, এসইও ইজ এ টিম ওয়ার্ক। ঠিক আছে, এসইও কখনোই আপনি একা ফুললি করতে পারবেন না, এটা করাটা টাফ হয়ে যাবে। মানে কাজ অনেক থাকে। যেমন ধরেন আপনার কন্টেন্ট ক্রিয়েশন আছে, কন্টেন্ট রাইটিং করতে হয়। এখন রাইটিং তো ধরেন সবারটা ভালো হয় না। ধরেন হ্যাঁ হ্যাঁ আমি এখন রাইট করতে পারবো, কিন্তু সেটা তো ধরেন প্রফেশনাল লেভেলের হবে না। সো এসইওর জন্য একটা টিম ম্যানেজ করতে হয়। আর ইনিশিয়ালি যেটা করতে পারেন যে একটা সাইড, লাইক আমার অন পেজ ভালো লাগে, আমি অন পেজ করছি, ধরেন আপনার টিমের একটা পার্ট হতে পারেন।
এটা টিম প্লেয়ার হতে পারেন, ঠিক আছে? মানে ধরেন আপনার টিমে খালি আপনি অন পেজের কাজ করলেন বা টেকনিক্যাল এসইওর কাজ করলেন, যেটা যেটা আপনার ভালো লাগে, কন্টেন্ট রাইটিং করতে পারেন, যে যেটাতে ভালো, ঠিক আছে? কারণ টিম বলতে ভাইয়া মানে আমরা এইখানে যারা ক্লাস করতেছি তারা, নাকি হচ্ছে যেখানে কাজ করব ওই টিম? না, যেখানে কাজ করবেন ওইখানে মানে যে টিম থাকবে ওইটা। আচ্ছা। বা আপনি মার্কেট প্লেস গুলোতে পার্টিকুলার একটা সার্ভিস দিতে পারেন, যে আপনি খালি অন পেজ সার্ভিস দিবেন, আপনি খালি অফ পেজ সার্ভিস দিবেন, বা আপনি টেকনিক্যাল সার্ভিস দিবেন। সো ইট ডিপেন্ডস, লাইক আমার যদি ফুল, যেমন আমি ফুল সার্ভিস দিই, আমি আমার মোটামুটি একটা টিম আছে, ঠিক আছে? আমি আমি যদি ক্লায়েন্টদের ফুল সার্ভিস দেই, আমার কিন্তু একটা টিম আছে, টিম কাজ করে, যেমন কন্টেন্ট একজন লেখে, একজন সাইটটা মেনটেন করে, একজন হচ্ছে গিয়ে আম, ধরেন ইয়া করে, কন্টেন্ট গুলো পোস্ট করে, ঠিক আছে? আর আমি কি করি, আমি হচ্ছে গিয়ে কাজ মানে আমারও একটা পার্ট আছে, এবং সাথে করে আমি পুরো ব্যাপারটা হচ্ছে মনিটর করি, দেখি কন্টেন্ট রাইটার ঠিকঠাক লিখছে কিনা, তারপরে ডেভেলপার ঠিকঠাক মতো কাজ করছে কিনা, আমার সাইটটার সবকিছু মানে ইরর ফ্রি আছে কিনা, তারপর হচ্ছে গিয়ে পোস্ট বা ফরম্যাটিং ঠিকঠাক হচ্ছে কিনা, এগুলো আমার কাজ হচ্ছে গিয়ে সুপারভাইজ করা, ঠিক আছে? ভাইয়া এসিএম কোন, মানে আমরা যে গুগল অ্যাড শিখলাম ওটাকেই কি এসিএম বলে? এসইএম, হ্যাঁ, সার্চ ইঞ্জিন মার্কেটিং, হ্যাঁ ওইটাই। আচ্ছা। সো আর কি কোনো কোশ্চেন আছে? ওকে, নেক্সট ক্লাসে আমরা জানবো হচ্ছে গিয়ে যেটা বললাম যে থিওরিটা বেশি, র্যাঙ্কিং ফ্যাক্টরস, এবং সাথে কিওয়ার্ড রিসার্চটা শুরু করার চেষ্টা করবো, ঠিক আছে? এবং গুগলের কিছু র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, কি কি ব্যাপার হচ্ছে গিয়ে গুগল আসলে সার্চ ইঞ্জিনগুলো কনসিডার করে একটা পেজে র্যাঙ্কিং করার ক্ষেত্রে। সো নেক্সট ক্লাসে সেগুলো জানবো। আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে হচ্ছে কি আরো মানে ডিটেইলি র্যাঙ্কিং ফ্যাক্টরস প্লাস কিওয়ার্ড রিসার্চ ধরার চেষ্টা করব। সো আজকে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। ভাইয়া আমাদের লাস্ট ক্লাসের ভিডিওটা দেয়া হয়নি লিংকডইনের। আচ্ছা, ওইটা তাহলে আজকে একসাথে দিয়ে দিব। ঠিক আছে ভাইয়া। আমি যদি ইয়া হই, আমাকে একটু ইনবক্সে মানে কষ্ট করে একটু নক দিয়ে, অনেক সময় আমি ক্লাসের প্রেসারে মানে কোনটা দিয়েছি মানে আমার ইয়া থাকে না আর কি। যারা সিআর আছে তারা একটু যদি আমাকে নক দেয় তাহলে আমি সাথে সাথে দিয়ে দিব আর কি, তাহলে আপনাদের ওয়েট করতে হয় না। ভাইয়া আমি আপনাকে মেসেঞ্জারে নক দিয়েছি, আপনি বলছিলেন যে দিবেন, পরে হয়তো বা আপনি বিজি ও ছিলেন। আচ্ছা আচ্ছা, সরি সরি, আচ্ছা ঠিক আছে, দিয়ে দিব, আজকে দিয়ে দিব। অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি। ভাইয়া লাস্ট ক্লাসে অনেকের অ্যাটেন্ডেন্সটা দেওয়া হয় নাই। লাস্ট ক্লাসে আপনার অ্যাটেন্ডেন্স দেওয়া হয় নাই? না না, আমার না, অনেকেরই দেওয়া হয় নাই, কয়েকজন আছে এরকম। আচ্ছা, কেন দিতে পারেন নাই কেন? মানে কারেন্ট চলে গেছিল বা লাইনে ছিলেন না? হ্যাঁ, যে কোনো সমস্যা ছিল না, পরে বলছেন। আচ্ছা ঠিক আছে, যাদের যাদের মানে ইয়া দিতে পারেন নাই আমাকে বললেন, আমি এখনই দিয়ে দিব। আচ্ছা, অ্যাটেন্ডেন্স ফলো করছি। এমডি গোলাম সারোয়ার আছেন? জি ভাই আছি, এবং গত ক্লাসে ছিলাম আমি। ও ছিলেন না। মহিউদ্দিন আলম প্রেজেন্ট স্যার। তারপরে বিশ্বজিৎ বোস, বিশ্বজিৎ বোস, শামীম হাসান, শামীম হাসান। অ্যাটেন্ডেন্স শিটটা যদি শেয়ার করতে বুঝতে সুবিধা হতো যে আগের দিনের পার্সেন্টেজটা বাদ হয়ে গেছে, কখনো কোনো মিস হয়ে
বুঝতে পারিনি অ্যাটেন্ডেন্স এটাই মানে পেজটা শেয়ার করার কথাই বলতেছিলাম আর কি। পেজটা এখন ঠিক আছে, এখন দেখতে মানে শেয়ার করলে কি লাভ হতো? আপুর মনে হয় নেট প্রবলেম ভাইয়া, ওই সলভ জন্য করার, আসছিল না পেজটা। হ্যাঁ আচ্ছা এখন দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। ডক্টর ফারজানা, জি প্রেজেন্ট। ওকে, গত ক্লাসে ছিলেন? জি গত ক্লাসে ছিলাম। ওকে, ওই তো যারা যারা আজ গত ক্লাসে ছিলেন আমাকে একটু বললেন, আমি প্রেজেন্ট দিয়ে দিব। এমডি জাহাঙ্গীর হোসেন, এমডি জাহাঙ্গীর হোসেন, আচ্ছা, মোহাম্মদ গোলাম মোর্শেদ গত ক্লাসে ছিলেন? ওকে, জাহাঙ্গীর হোসেন অ্যাবসেন্ট। এ কে এম ফজলুল করিম, এ কে এম ফজলুল করিম, ভাইয়া উনি ছিল। হ্যাঁ। মারিয়া আছেন? মারিয়া, জি ভাইয়া আছি। একটা ফজলুল করিম আছি। হ্যাঁ প্রেজেন্ট দিয়েছি। এস এম সাফিতুর রহমান নাই। তারপর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, মুস্তাফিজুর রহমান। এমডি ইয়াকুব আলী, জি আছি, গতকাল ছিলেন? জি ওকে। মরিয়ম আক্তার, প্রেজেন্ট ভাইয়া। ফারহানা আক্তার, প্রেজেন্ট ভাইয়া। সারা, প্রেজেন্ট ভাইয়া। এমডি ফয়সাল, আব্দুল মান্নান মানু, মানু আছেন? ছিল ভাইয়া। আচ্ছা, আমার তো মনে হয় সাথী নাই। সাদিয়া সুলতান আছেন? আমাতুল্লাহর সাথী আছেন? জি ভাইয়া। বাট আপনার তো ড্রপ আউট হয়ে গেছেন, এতগুলা ক্লাস অ্যাবসেন্ট কেন? ভাইয়া আমি তো পুরো ট্রাস্টে কথা বলছি, ইভেন আমি আপনাকে পার্সোনালি মেসেজ করছিলাম। ও আচ্ছা, আপনি কি কোনো প্রবলেম ছিল নাকি? জি ভাইয়া। ওকে ফাইন, ঠিক আছে। সাদিয়া সুলতানা, ভাইয়া সাদিয়া সুলতানা ভাইয়া আপু ছিল। ছিল, ওনার ওখানে ঝড় হচ্ছে, চলে গেছে। আচ্ছা। মামুনুল হাসান, মামুনুল হাসান, ওকে। মেহেদী হাসান রাব্বি, মেহেদী হাসান রাব্বি। নরসিন সাইমা সাজুতি, নরসিন সাইমা সাজুতি। রুবাইয়া জান্নাত, রুবাইয়া জান্নাত। পাপিয়া রানী ধর, প্রেজেন্ট ভাইয়া, গত ক্লাসে ছিলাম আমি। হ্যাঁ গত ক্লাস আপনার প্রেজেন্ট আছে। জহিরুল ইসলাম, জহিরুল ইসলাম। মুমতাহিন হাসনাত, আচ্ছা ভাইয়া। জসিম মাতুব্বর, জি ভাই আছি। আসিফ করিম, আসিফ করিম হ্যাঁ আছি ভাই। আছেন? আচ্ছা। জান্নাতুল ফেরদৌস, ভাইয়া আছি। খাদিজা আমিন হোসেন, জি ভাইয়া। মোহাম্মদ জিয়াউল করিম, উনি ছিল ভাইয়া। রবিউল ইসলাম, রবিউল ইসলাম। উনি ছিল। আচ্ছা, so ঠিক আছে। বুঝতে পারি নাই। বলছি ঠিক আছে, ঠিক আছে, আগের ক্লাসে ছিলাম, আর আগের ক্লাসে ছিলাম। নাম কি আপনার? রবিউল ইসলাম, ঠিক আছে। গত ক্লাসে ছিলেন? না না না, গত ক্লাসে ছিলাম না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ফাইন।
সো থ্যাংক ইউ এভরিওয়ান, নেক্সট ক্লাসে আবার কথা হবে সবার সাথে। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো থাকবেন।